Hi, dear student, and good evening, and welcome to your YouTube channel WBPSC GS 101. আমি রাহুল চক্রবর্তী, তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন এডুকেটর। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব সিটিজেনশিপের আর একটা গুরুত্বপূর্ণ অংশ, ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। তো ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, যেটাকে আমরা শর্ট ফর্মে বলে থাকি OCI, তো সেটা কি কি বিষয়, এই আইনটা কবে হয়েছে, যারা ওসিআই হিসেবে রেজিস্টার্ড হবেন তারা কি সুযোগ সুবিধা পাবে, সেই সব বিষয় নিয়ে তোমাদের সাথে আজকের এই ক্লাসে আমি আলোচনা করব, রাহুল চক্রবর্তী। তো তোমাদের সাথে এই ইউটিউব চ্যানেলে এই যে ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের যে তথ্যগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি, এই তথ্যগুলো আমি মূলত আলোচনা করছি যে বইয়ের তথ্য, সেই বইটি হচ্ছে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত, যে বইটা আমরা প্রত্যেকেই ফলো করি, প্রত্যেকের কাছেই আছে। কিন্তু তা সত্ত্বেও এই বইটা পড়ার ক্ষেত্রে আমরা কিছুটা হলেও আমরা কি থাকি, কনফিউজড থাকি যে কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, যে চ্যাপ্টারগুলো পড়তে হবে তার কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট। তো সেই সমস্যা সমাধান উপায় হিসাবে এই ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে আমি আলোচনা করছি ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বই। তো আমি এই মুহূর্তে আলোচনা করছি যে টপিকটা নিয়ে তোমাদের সাথে, সেটা হচ্ছে সিটিজেনশিপ। এবং সিটিজেনশিপের অনেকটা ক্লাস আমরা করে ফেলেছি। সিটিজেনশিপের কনস্টিটিউশনাল প্রভিশনস, সিটিজেনশিপ অ্যাক্ট 1955, এবং এখন এই ক্লাসে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া এই বিষয়টা কি, কবে ইন্ট্রোডিউসড হয়েছে, এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা যেরকম WBPSC GS 101 এই চ্যানেল যেরকম তোমরা ফলো করছো, ক্লাসগুলো দেখছো, পাশাপাশি তোমরা আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করার মাধ্যমেও লার্নিং অ্যাপের যে ক্লাস, সেই ক্লাসগুলোও তোমরা দেখতে পারো। তার জন্য তোমাকে আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করতে হবে। এবং আনএকাডেমি লার্নিং অ্যাপে দু রকমের ক্লাস রয়েছে, স্পেশাল ক্লাস যেগুলোকে মূলত আমরা বলে থাকি ফ্রি ক্লাস, এবং হচ্ছে সাবস্ক্রাইব ক্লাস। তো সাবস্ক্রাইব ক্লাসের জন্য তোমাকে সাবস্ক্রিপশন প্ল্যান নিতে হবে আনএকাডেমির, কিন্তু স্পেশাল ক্লাস যেগুলো তোমরা ফ্রিতেই দেখতে পাবে। তো এই ক্লাসগুলো তোমরা দেখতে পারো, তোমাদের এক্সাম প্রিপারেশনের ক্ষেত্রে এই ক্লাসগুলো তোমাদেরকে হেল্প করবে, গাইড করবে। যেরকম এই ইউটিউব চ্যানেল যেখানে আমি তোমাদের সাথে আলোচনা করছি ইন্ডিয়ান পলিটি, তো একই রকমভাবে তোমরা লার্নিং অ্যাপ ডাউনলোড করার মাধ্যমেও তোমরা লার্নিং অ্যাপের ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবে। এবং আনএকাডেমিতে WBPSC প্রত্যেকটা এক্সামের ওপর এখানে কোর্স রয়েছে, WBCS মিসলেনিয়াস, ICDS, PSC ক্লার্কশিপ, যে দুটো পরীক্ষা হয়ে গেল, সেই দুটো পরীক্ষার মেন এক্সামের জন্য এখানে কোর্স লঞ্চ করা হয়েছিল। সেখানে স্টুডেন্টরা ক্লাসগুলো করেছে এবং তারা ক্লাস করে বেনিফিটেড হয়েছে, পরীক্ষা ভালো হয়েছে। তো একই রকমভাবে WBCS এক্সামের উপরও এখানে কোর্স রয়েছে, যে কোর্সে আনএকাডেমির যারা টপ এডুকেটার তারা ক্লাস নিচ্ছেন এবং গাইড করছেন। তো তোমরা আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো, এবং আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে লার্নিং অ্যাপের যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলোও তোমরা অ্যাক্সেস করো। ওকে, তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সিটিজেনশিপের, সেটা হচ্ছে ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। ঠিক আছে, ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া এটা কি, এই বিষয়টা কি, এটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব যে ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া এই বিষয়টা কি। তো মনে রাখি, মূলত এটাকে অনেকেই বলে থাকে বা অনেক জায়গা থেকে আমরা এই তথ্য পেয়ে থাকি, যেটাকে বলা হয় যে ডুয়াল সিটিজেনশিপ, মানে ভারতের নাগরিকত্ব এবং তার পাশ, মানে তুমি তোমার যে বিদেশের যে নাগরিকত্ব রয়েছে সেটা রিনাউন্স না করে, সেটা তুমি ছেড়ে না দিও, তুমি ভারতের নাগরিক অধিকার তুমি কি করতে পারবে, এনজয় করতে পারবে। তো এটাকে অনেক বইয়ে বা অনেক বিষয়ে আমরা দেখে থাকি, এটাকে ডুয়াল সিটিজেনশিপ বলা হয়। কিন্তু বলে রাখি, OCI হিসাবে যারা রেজিস্টার্ড হয় তারা ভারতের নাগরিক কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকে। তাদেরকে যে ভারতের নাগরিকত্ব দিয়ে দেওয়া হচ্ছে তা নয়। নাগরিক মানে কি, এই ক্লাসেই আমরা আলোচনা করেছিলাম, নাগরিক মানে হচ্ছে তারাই যারা
সেই দেশ থেকে কি পাবে, সম্পূর্ণ অধিকার, সিভিল অ্যান্ড পলিটিক্যাল। কিন্তু আমরা জানি যারা ওসিআই হিসেবে যারা রেজিস্টার্ড হয় তারা কিন্তু ভারতের সংবিধানের যে রাজনৈতিক যে অধিকারগুলো বা ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় যে রাজনৈতিক অধিকারগুলো, সেই অধিকারগুলো কিন্তু তারা পেয়ে থাকে না, সেই অধিকারের তারা দাবি করতে পারে না। হ্যাঁ, ওসিআই হিসাবে যারা রেজিস্টার্ড হয়ে থাকে তারা চাইলে ভারতের নাগরিকত্ব তারা কি করতে পারে, অর্জন করতে পারে। তার জন্য নিয়মও আছে। সেই নিয়মটা আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম সিটিজেনশিপের যখন অ্যাকুইজিশনের মেথডগুলো আমি যখন তোমাদের সাথে আলোচনা করছিলাম, সেই সময় রেজিস্ট্রেশনস যে মেথড, সেখানে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে একজন ওসিআই রেজিস্টার্ড পারসন তার ওসিআই রেজিস্ট্রেশনস 5 বছর সম্পূর্ণ হওয়ার পর, তার ওসিআই রেজিস্ট্রেশন 5 বছর কমপ্লিট হওয়ার পর সে কি করতে পারবে, ভারত সরকারের কাছে নাগরিকত্বের আবেদন করতে পারবে। এবং নাগরিকত্বের আবেদন করার পূর্বে তাকে 1 বছর ভারতবর্ষে বসবাস করতে হবে। তাহলে এইভাবে একজন ওসিআই রেজিস্টার্ড পারসন যদি ভারতের নাগরিকত্ব অর্জন করে তাহলে সে ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হবে এবং সে ভারতের সম্পূর্ণ নাগরিক অধিকার পাবে। তো ওসিআই কিন্তু ডাবল সিটিজেনশিপ নয়। ওসিআই মানে সোজা কথায় যারা ভারতের নাগরিক কিছু সুযোগ সুবিধা পাবে। কিন্তু কারা পাবে? ওসিআইয়ের জন্য আবেদন কারা করতে পারবে? সব ধরনের বিদেশি কি ওসিআইয়ের জন্য আবেদন করতে পারবে? না। ওসিআইয়ের আবেদন তারাই করতে পারবে বা এই সুযোগ সুবিধা তারাই পাবে যারা হচ্ছে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিনস, ভারতীয় যারা বংশোদ্ভূত। এরকম নয় যে সব বিদেশি। যারা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ভারতীয় বংশোদ্ভূত, তারাই একমাত্র ওসিআই হিসেবে কি হতে পারবে, রেজিস্টার্ড হতে পারবে। ওকে, তো চলো আমরা ডিটেলসে আলোচনা করব এই প্রভিশনসটা কবে ইন্ট্রোডিউসড হলো, কিভাবে হলো সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো কি বলা হচ্ছে, দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 made provisions for acquisition of overseas citizenship of India by the person of Indian origins of 16 specified countries other than Pakistan and Bangladesh. তাহলে ওসিআই এর যে নিয়ম, ওসিআই এই যে প্রভিশনস, এই প্রভিশনসটা ইন্ট্রোডিউসড হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট 2003 এর মাধ্যমে। এবং 2003 সালে যখন এটা ইন্ট্রোডিউসড হচ্ছে তখন এটা ইন্ট্রোডিউসড হচ্ছে কি বলো, 16টা দেশের জন্য। মানে কি, 16টা দেশের যারা ভারতীয় বংশোদ্ভূত তারাই ওসিআই হিসেবে কি হতে পারবে, রেজিস্টার্ড হতে পারবে। এবং সেখানে বলা হলো যে পাকিস্তান এবং বাংলাদেশের যারা ভারতীয় বংশোদ্ভূত তারা এই ওসিআই সুযোগ সুবিধা নিতে পারবে না, তারা ওসিআই হিসেবে রেজিস্টার্ড হতে পারবে না। এবং সেখানে 16টা দেশ কিন্তু কি করা হয়েছিল, মেনশনস করে দেওয়া হয়েছিল যে এই 16টা দেশের যারা ভারতীয় বংশোদ্ভূত তারাই ওসিআই হিসাবে রেজিস্টার্ড হতে পারবে এবং তার সুযোগ সুবিধা নিতে পারবে। এবং সেখানে যে 16টা দেশ উল্লেখ করা ছিল তার মধ্যে পাকিস্তান বাংলাদেশ ছিল না, কারণ এখানে বলেই দেওয়া হচ্ছে যে পাকিস্তান এবং বাংলাদেশের যারা ভারতীয় বংশোদ্ভূত তারা ওসিআই হিসেবে রেজিস্টার্ড হতে পারবে না। এবং অরিজিনাল আমাদের সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এ অ্যাকচুয়ালি যে প্রভিশনসটা ছিল সেই প্রভিশনসটা ছিল হচ্ছে কমনওয়েলথ সিটিজেনশিপ। এবং 2003 সালে যখন ওসিআই এটা ইন্ট্রোডিউসড হচ্ছে তখন এই কমনওয়েলথ সিটিজেনশিপ এই প্রভিশনসটা কি হলো, মূল আইন থেকে বাদ দেওয়া হলো এবং সে জায়গায় আনা হলো এই ওসিআই। তাহলে ওসিআই যখন ইন্ট্রোডিউসড হচ্ছে তখন এটা কিন্তু ইন্ট্রোডিউসড হচ্ছে বিশ্বের 16টা দেশের যারা ভারতীয় বংশোদ্ভূত তাদের জন্য। ওকে, পরবর্তীকালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2005 হচ্ছে এবং 2005 সালের আইনে কি হচ্ছে, ওসিআই এর যে প্রভিশনস সেটাকে কি করা হচ্ছে বলো, এক্সপ্যান্ড করা হচ্ছে। এবং এটা এক্সপ্যান্ড করা হচ্ছে কোন ক্ষেত্রে, দেখো বলছে অল কান্ট্রিজ,
ঠিক আছে, অল কান্ট্রিজ। এবং সেখানেও দেখো বলা হচ্ছে এক্সেপ্ট পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ, অল কান্ট্রিজ। তাহলে যখন প্রভিশনসটা যখন প্রথম হচ্ছে 2003 সালে, তখন এটা ইন্ট্রোডিউসড হচ্ছে 16টা দেশের যারা ভারতীয় বংশোদ্ভূত তাদের জন্য, কিন্তু পরবর্তীকালে 2005 সালে অ্যামেন্ডমেন্ট করে এটাকে এক্সটেন্ড করা হলো অল কান্ট্রিজ, বিশ্বের প্রত্যেকটা দেশে যারা ভারতীয় বংশোদ্ভূত রয়েছে তারা ওসিআই হিসাবে কি হতে পারবে, রেজিস্টার্ড হতে পারবে। কিন্তু সেই আইনেও আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান এবং বাংলাদেশকে কি করা হচ্ছে, বাদ রাখা হচ্ছে, যে পাকিস্তান এবং বাংলাদেশের যারা ভারতীয় বংশোদ্ভূত তারা এই ওসিআই সুযোগ সুবিধা নিতে পারবে না, তারা ওসিআই হিসেবে রেজিস্টার্ড হতে পারবে না। পাকিস্তান বাংলাদেশ বাদ দিয়ে বিশ্বের প্রত্যেকটা দেশে যারা ভারতীয় বংশোদ্ভূত রয়েছে তারা ওসিআই হিসেবে কি হতে পারবে, রেজিস্টার্ড হতে পারবে। ওকে, এবং দেখো এটা বলছে ইট মাস্ট বি নোটেড হিয়ার দ্যাট ওসিআই ইজ নট অ্যাকচুয়ালি ডুয়াল সিটিজেনশিপ, অ্যাজ ইন্ডিয়ান কনস্টিটিউশন ফরবিড ডুয়াল সিটিজেনশিপ অর ডুয়াল ন্যাশনালিটি। স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যে এটা ডুয়াল সিটিজেনশিপ নয়, কারণ আমাদের সংবিধান বা আমাদের দেশের আইন আমাদেরকে অ্যালাউ করে না ডুয়াল সিটিজেনশিপ হোল্ড করার। আর দেখবে যখন আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব যে ওসিআই হিসেবে যারা রেজিস্টার্ড হবে তারা কি সুযোগ সুবিধা পাবে, কি সুযোগ সুবিধা পাবে না, সেখানে আমরা দেখব যে একজন ওসিআই রেজিস্টার্ড পার্সন ভারতবর্ষের রাজনৈতিক অধিকার থেকে কি হচ্ছে, বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, অবশ্যই একজন ওসিআই রেজিস্টার্ড পার্সন ভারতবর্ষের একজন নাগরিকের মতো অনেক কিছু সুযোগ সুবিধা পাবে, যেটা একজন ফরেনার পায় না, তার থেকে অনেক কিছু বেশি পাবে। কিন্তু তার মানে এটা নয় যে তাকে আমরা ভারতের নাগরিক হিসেবে কি করতে পারবো বলো, বিবেচনা করতে পারবো না। অ্যাকচুয়ালি ইট ইজ নট আ ডুয়াল সিটিজেনশিপ, কারণ ডুয়াল সিটিজেনশিপ এটা আমাদের সংবিধান কি করে না, অ্যালাউ করে না। আমাদের সংবিধান, আমাদের নাগরিকত্বের আইন অ্যালাউ করে না। তো সোজা কথায় ওসিআই মানে বলতে পারো যে একটা স্কিম, একটা সুযোগ সুবিধা কাদেরকে দেওয়া হচ্ছে, যারা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, যাতে ভারতীয় বংশোদ্ভূতদের সাথে ভারতের সম্পর্ক যাতে কি হয় বলো, ভালো হয়। এবং তারা যদি মনে করে কোনো ভবিষ্যতে যে তারা ভারতের নাগরিকত্ব নেবে, তাহলে সেই ক্ষেত্রে তাদের ভারতের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কি হবে না, কোনো বাধার কারণ হবে না, এই কারণে যে তারা অলরেডি কি বলো ওসিআই হিসেবে রেজিস্টার্ড। তাদের নাগরিকত্ব পাওয়াটা, ভারতের নাগরিকত্ব পাওয়াটা অনেকটা কি হবে, ফ্লেক্সিবল হবে। ওকে, আচ্ছা নেক্সট দেখি। এগেন দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015, আবার কি হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট 2015, যেখানে কি হচ্ছে মডিফাইড হচ্ছে ওসিআই এর প্রভিশনস, এবং যেখানে কি বলা হচ্ছে যে ইট হ্যাজ ইন্ট্রোডিউসড আ নিউ স্কিম কল্ড ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার, এবং কি হচ্ছে মার্জিং দ্য পিআইও কার্ড স্কিম অ্যান্ড দ্য ওসিআই কার্ড স্কিম। অ্যাকচুয়ালি বলে রাখি, ওসিআই ইন্ট্রোডিউসড হওয়ার আগে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিনরা যে সুযোগ সুবিধাটা পেত সেটাকে আমরা বলতাম পিআইও কার্ড হোল্ডার। তো এবার দেখো ওসিআই যখন ইন্ট্রোডিউসড হলো, তাহলে হচ্ছে কি ওসিআই কার্ড হোল্ডার, তাহলে দুটোই তো কারা বলো এলিজেবল, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। তাহলে এটা নিয়ে কি হচ্ছে, সমস্যা হচ্ছে। তো তখন 2015 সালে কি হলো, আইন সংশোধিত হলো এবং এই দুটোকে মার্জ করে দেওয়া হলো, এবং মার্জ করে দিয়ে কি বলা হচ্ছে ওসিআই কার্ড হোল্ডার। তাই 2015 সালে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া থেকে আমরা পরিবর্তিত যে নামটা করলাম সেটা হচ্ছে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার। এবং 2015 সালের আইনেই আমরা এই যে দুটো কার্ড পিআইও এবং ওসিআই, এই দুটোকে মার্জ করে দিয়ে আমরা কি করছি, ওসিআই কার্ড হোল্ডার। তো এই যে ওসিআই যারা কার্ড হোল্ডার তারা কি, তারা অ্যাকচুয়ালি পিআইও, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। তাহলে আগে থেকে যাদের কাছে পিআইও কার্ড ছিল সেটাকেও কি করে দেওয়া হলো, এই নিউ স্কিমের সাথে মার্জ করে দেওয়া হলো। তো এই যে ওসিআই হিসেবে যারা রেজিস্টার্ড হচ্ছে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, যারা ওসিআই কার্ড হোল্ডার হিসেবে যারা রেজিস্টার্ড হচ্ছে, তো তারা কি সুযোগ সুবিধা পাবে ভারতবর্ষে। তো দেখো সেটা এবার আলোচনা করব। কনফারমেন্ট অফ রাইটস অন ওসিআই কার্ড হোল্ডার, যেখানে দেখো বলছে আ রেজিস্টার্ড ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া ইজ গ্র্যান্টেড মাল্টিপল এন্ট্রি, যতবার খুশি ভারতবর্ষে আসতে পারবে। মাল্টিপারপাস, যে কোনো উদ্দেশ্যে যতবার খুশি ভারতবর্ষে আসতে পারবে। লাইফ লং ভিসা ফর ভিজিটিং ইন্ডিয়া, তাকে লাইফ লং ভিসা দিয়ে দেওয়া হবে, মানে তাকে বারে বারে ভারতবর্ষে আসার জন্য তাকে ভিসা কি করার দরকার নেই,
ইস্যু করার দরকার নেই, পারমিশন নেওয়ার দরকার। লাইফ লং ভিসা তাকে দিয়ে দেওয়া হচ্ছে, যে ভিসা বা যে বলতে পারো অপরচুনিটি যাকে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে সে যতবার খুশি যে কোনো পারপাসে কি করতে পারবে, ভারতবর্ষে আসতে পারবে। লাইফ লং ভিসা, মাল্টিপারপাস অ্যান্ড মাল্টিপল এন্ট্রি। ওকে, আর কি বলা হচ্ছে, হি ইজ exempted for registration with foreign regional registration officer or foreign registration officer for any length of stay in India। সে যতদিন খুশি ভারতবর্ষে থাকতে পারে, যতদিন খুশি, মানে ওই যে লাইফ লং যে তাকে ভিসা দেওয়া হচ্ছে ভারতবর্ষে আসার ক্ষেত্রে, সেই ভিসার কি থাকবে না বলো, কোনো ডিউরেশন থাকবে না, সে যতদিন খুশি ভারতবর্ষে থাকতে পারে। এবং যার জন্য তাকে কি করার দরকার নেই, রেজিস্ট্রেশন মানে রেজিস্টার্ড হওয়ার দরকার নেই ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার বা ফরেন রেজিস্ট্রেশন অফিসারের কাছে ভারতবর্ষে থাকার জন্য। সে যতদিন খুশি ভারতবর্ষে চাই থাকতে পারে। ওকে, আর কি বলা হচ্ছে যে সে কি পাবে, ইকোনমিক, ফাইন্যান্সিয়াল এবং এডুকেশনাল ফেসিলিটিস। কিন্তু হ্যাঁ, সে ল্যান্ড অ্যাকোয়ার করতে পারবে, কিন্তু এগ্রিকালচার এবং প্ল্যান্টেশন যে প্রপার্টি সেটা অ্যাকোয়ার করতে পারবে না। মানে জমি বাড়ি কিনতে পারবে, কিন্তু এমন জমি বাড়ি কিনতে পারবে না যেটা হচ্ছে এগ্রিকালচার বা প্ল্যান্টেশন প্রপার্টি। তা দেখো কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, মাল্টিপল এন্ট্রি, মাল্টিপারপাস, লাইফ লং ভিসা, যতদিন খুশি ভারতবর্ষে থাকতে পারবে, এবং তাকে ইকোনমিক, ফাইন্যান্সিয়াল, এডুকেশনাল ফেসিলিটি দেওয়া হবে যখন সে ভারতবর্ষে থাকবে। সে ভারতবর্ষের ল্যান্ড বিল্ডিং অ্যাকোয়ার করতে পারবে, কিন্তু হ্যাঁ এগ্রিকালচার এবং প্ল্যান্টেশন প্রপার্টি অ্যাকোয়ার করতে পারবে না। তাহলে ভাবো আজকে যদি ওসিআই যারা রেজিস্টার তারা যদি ভারতের নাগরিকই হতো, তাদেরকে যদি ভারতের নাগরিকত্বই যদি দেওয়া হতো, তাহলে আমরা কখনো এই প্রভিশনসটা রাখতাম যে তারা এগ্রিকালচার বা প্ল্যান্টেশন প্রপার্টি অ্যাকোয়ার করতে পারবে না? আজকে তো যে ভারতীয়, সে তো ভারতবর্ষের যে কোনো ল্যান্ড অ্যাকোয়ার করতে পারে, সেটা নন এগ্রিকালচার ল্যান্ডও অ্যাকোয়ার করতে পারে, এগ্রিকালচার ল্যান্ডও অ্যাকোয়ার করতে পারে। তাহলে ওসিআই যারা, তারা দেখো বলছে কি এগ্রিকালচার যে প্রপার্টি অ্যাকোয়ার করতে পারবে না। তাহলে এখানে তো প্রশ্ন, তাহলে ওসিআই যদি ভারতের নাগরিকত্বই যদি দেওয়া হতো, তাহলে কেন তাদেরকে এই রাইট থেকে তাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে? কারণ এটা তো সম্ভব নয়, আমরা তো কোনো ভারতীয়র সাথে কি করতে পারি না, ডিসক্রিমিনেশন করতে পারি না, তাই না? এবার দেখো কি বলা হচ্ছে, যে যারা ওসিআই রেজিস্টার তারা ভারতবর্ষে এই সমস্ত প্রফেশনে কি করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। কিন্তু হ্যাঁ অবশ্যই সেই ক্ষেত্রে তাকে কি নিতে হবে, পারমিশনস নিতে হবে। সরকারের পারমিশনস নিয়ে সে এই সমস্ত প্র্যাকটিস কি ভারতবর্ষে করতে পারবে। ডক্টর, ডেন্টিস্ট, নার্স, অ্যাডভোকেট, আর্কিটেক্ট, চার্টার্ড অ্যাকাউন্ট এক্সেট্রা, এই সমস্ত প্র্যাকটিস সে করতে পারবে ভারতবর্ষে সরকারের পারমিশনস নিয়ে। তার মানে আমি যেটা বলছিলাম তোমাদেরকে, যে ওসিআই মানে সোজা কথায় ভারতের নাগরিক হিসাবে বা ভারতের নাগরিক কিছু সুযোগ সুবিধা কি হচ্ছে বলো, এক্সটেন্ডেড হচ্ছে। এর অর্থ এটা নয় যে তাকে ভারতের নাগরিকত্ব দিয়ে দেওয়া হচ্ছে। ওকে, আচ্ছা এবার দেখো একজন ওসিআই কার্ড হোল্ডার যে অধিকারগুলো পাবে না, যে অধিকারগুলো একজন ভারতীয় পেয়ে থাকে, যে অধিকারগুলো পাবে না, সে অধিকারগুলো কি, ইকুয়াল অপরচুনিটি ইন ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট পাবে না, প্রেসিডেন্ট ইলেকশনে কন্টেস্ট করতে পারবে না, ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে কন্টেস্ট করতে পারবে না, সুপ্রিম কোর্টের জাজ হিসাবে অ্যাপয়েন্ট হতে পারবে না। তাহলে বলো একজন ভারতীয়কে আমরা কি এই অধিকারগুলো থেকে ডিপ্রাইভ করতে পারবো? কখনোই পারবো না। তাহলে এই অধিকার থেকে আমরা কাকে ডিপ্রাইভ করতে পারবো? যে হচ্ছে একজন বিদেশি, যে ভারতের নাগরিক নয়। তাহলে ওসিআই কার্ড হোল্ডার এরা যদি ভারতের নাগরিকই হতো, তাহলে তো এরা এই অধিকারগুলো পেত। আমরা তো এই অধিকার থেকে এদেরকে তো বঞ্চিত করতে পারতাম না। তার মানে ওসিআই মানে ভারতের নাগরিকত্ব পাওয়া নয়, ওসিআই মানে ভারতের নাগরিক হিসেবে কিছু সুযোগ সুবিধা পাওয়া। যে সুযোগ সুবিধাগুলো ভারতের নাগরিকরা পেয়ে থাকে, সেরকম কিছু তাকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এবং আবারও বলছি যে একজন ফরেনার যে সুযোগ সুবিধা পেয়ে থাকে, তার থেকে অনেক বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকবে একজন ওসিআই কার্ড হোল্ডার। আবার ওসিআই এই যে অপরচুনিটি, এটার জন্য এলিজিবল কারা? যারা হচ্ছে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, যারা ভারতীয় বংশোদ্ভূত। এরকম নয় যে সব ফরেনারই ওসিআই কার্ড হোল্ডার নিয়ে এই সুযোগ সুবিধা পাবে। কারণ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন মানে কি,
যাদের সাথে ভারতের একটা কি রয়েছে বলো, পূর্ব সম্পর্ক। তাই তাদের সাথে ভারতবর্ষের সম্পর্ক যাতে ভালো থাকে তার জন্যই তাদের কি করা হচ্ছে বলো, এই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তার মানে এটা নয় যে তাদেরকে ভারতের নাগরিকত্ব দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, আর কি সুযোগ সুবিধা পাবে না? দেখো বলছে হাইকোর্টের জাজ হিসেবে অ্যাপয়েন্ট হতে পারবে না, ভারতের ভোটার হিসেবে রেজিস্টার্ড হতে পারবে না, তারপরে কি বলছে লোকসভা রাজ্যসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, একই রকমভাবে বিধানসভা বিধান পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, এবং কি বলছে হি শ্যাল নট বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট টু পাবলিক সার্ভিস, সরকারি কোনো সার্ভিসে তাকে আমরা কি করতে পারবো না, অ্যাপয়েন্ট করতে পারবো না। তাহলে এই সমস্ত অধিকার থেকে, এই সমস্ত সুযোগ সুবিধা থেকে একজন ওসিআই কার্ড হোল্ডার কি হবে, বঞ্চিত থাকবে। কিন্তু হ্যাঁ, ওসিআই কার্ড হোল্ডার সে যদি ভারতের নাগরিকত্ব যদি নিয়ে নেয় তাহলে অবশ্যই এই অধিকারগুলো কিন্তু সে পাবে। আর একজন ওসিআই কার্ড হোল্ডার কিভাবে ভারতের নাগরিকত্ব পাবে, নিয়ম কি বলছে, সেই ক্ষেত্রে তার ওসিআই রেজিস্ট্রেশন কি হতে হবে, 5 বছর কমপ্লিট হতে হবে। 5 বছর কমপ্লিট হলে সে কি করতে পারবে, ভারত সরকারের কাছে আবেদন করতে পারবে নাগরিকত্বে, এবং যখন সে আবেদন করবে তার আগে থেকে তাকে ভারতবর্ষে 1 বছর থাকতে হবে। তাহলে এইভাবে একজন ওসিআই কার্ড হোল্ডার রেজিস্ট্রেশনস এই মেথডে ভারতের নাগরিকত্ব কি করতে পারবে, অ্যাকোয়ার করতে পারবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সাথে আজকের আলোচনা ওসিআই। তো পরীক্ষায় এই জায়গাগুলো থেকেই প্রশ্ন আসতে পারে যে এই আইনটা কবে হচ্ছে, কিভাবে এক্সটেন্ড হচ্ছে, কি সুযোগ সুবিধা তারা পাচ্ছে, কি সুযোগ সুবিধা তারা পাবে না, এইগুলোই থেকেই তোমাকে প্রশ্ন করা হতে পারে। তাই খুব ভালো করে এই জায়গাগুলো দেখে নিও, যে জায়গাগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম। আর আবারও বলছি যে আনএকাডেমি তোমাদের জন্য যে সুযোগ সুবিধা এই মুহূর্তে নিয়ে এসেছে পড়াশোনার ক্ষেত্রে, সেই সুযোগ সুবিধা তোমরা নাও। আনএকাডেমিতে জয়েন করে তোমরা তোমাদের রুটিন তৈরি করো, এবং রুটিন তৈরি করে তোমরা তোমাদের পড়াশোনা স্টার্ট করো। কারণ আনএকাডেমি কোনো রুটিন কোনো স্টুডেন্টের ওপর চাপিয়ে দেয় না। এখানে সমস্ত কিছু কি রয়েছে, কোর্স রয়েছে, টাইম রয়েছে, সেখানে তুমি তোমার কোর্স চুজ করবে, তুমি তোমার ব্যাচ চুজ করবে, তুমি তোমার টাইম চুজ করবে, তুমি তোমার এডুকেটর চুজ করে তুমি এখানে তোমার প্রিপারেশন স্টার্ট করবে, এবং তুমি নিজেকে জাজ করবে যে তোমার পড়াশোনা কেমন চলছে, কোথায় তোমার সমস্যা, কোথায় তোমার দুর্বলতা। তো সেই জায়গাটা কোথায়, সেই জায়গাটা কি, যার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে তোমার পড়াশোনা কেমন হচ্ছে, সেটাই হচ্ছে দেখো কুইজ, টেস্ট সিরিজ, প্র্যাকটিস সেশনস। এবং যে কোনো ডাউট তুমি এডুকেটরের সাথে লাইভ ক্লাসে কি করতে পারবে, আলোচনা করতে পারবে। তাহলে এই যে সুযোগ সুবিধা, যে সুযোগ সুবিধাগুলো তোমাকে দিচ্ছে আনএকাডেমি। ওকে, এবং বলে রাখি প্রত্যেকটা কোর্সের ওপর কি রয়েছে, স্ট্রাকচার্ড কোর্স। এবং তার পাশাপাশি যদি আমরা বলি পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচও রয়েছে, যেটা তোমাকে ইন্টারভিউ করতে হেল্প করবে। যে ইন্টারভিউতে একটা প্রশ্ন, সেই উত্তর তুমি কিভাবে দেবে, মডেল অ্যান্সার কি হবে, তো তার জন্য রয়েছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ। ওকে, এবং প্রত্যেকটা দেখো এক্সামের ওপর এখানে কি রয়েছে, কোর্স রয়েছে, প্রত্যেকটা এক্সাম। এখানে যে এক্সামসগুলো উল্লেখ করা রয়েছে তার বাইরেও পশ্চিমবঙ্গে যে এক্সামসগুলো হয়ে থাকে, সরকার যে এক্সামসগুলো নিয়ে থাকে, সেই সমস্ত এক্সামের গাইডেন্স এখান থেকে দেওয়া হয়ে থাকে। ওকে, এবং আনএকাডেমি সাবস্ক্রিপশন প্ল্যান দেখো 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 1 ইয়ার অ্যান্ড 2 ইয়ার। 1 ইয়ারের ক্ষেত্রে সাবস্ক্রিপশনস হচ্ছে 10,450, এবং 2 ইয়ার্সের ক্ষেত্রে 15,200, বাট 10% ডিসকাউন্ট অ্যাভেলেবেল রয়েছে। 10% ডিসকাউন্টের জন্য তোমাকে এই রেফারেল কোড ইউজ করতে হবে, রাহুল101। এই রেফারেল কোডটা ইউজ করলে তোমরা এই সাবস্ক্রিপশনের উপর 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। ওকে, এবং এই সাবস্ক্রিপশনস তোমরা ইএমআইতেও দিতে পারবে, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড থাকলে। ডেবিট কার্ড এইচডিএফসি ব্যাংক থাকলেই এটা তোমরা এই সাবস্ক্রিপশনস ইএমআইতে দিতে পারবে, কিন্তু ক্রেডিট কার্ড অল ব্যাংক এলিজিবল। ঠিক আছে, তো জয়েন আনএকাডেমি অ্যান্ড স্টার্ট ইউর প্রিপারেশনস। এবং এর পাশাপাশি WBPSC GS101 এই ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে।